হ্যালো এভরিওয়ান। তা অনেক দিন পর ভিডিও করছি। শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না, যেহেতু আমি 21 তারিখে হসপিটালে ভর্তি হই কিছু প্রবলেমের জন্য। যে তোমার বুকে বলেছিলাম যে এটা মাংসের দলা হয়েছে, যে তোমাদের ভিডিওতেও আমি শেয়ার করেছি আগের দিনের ভিডিওতে। বুকে একটা মাংসের দলা হয়েছে, সেটাও ভিডিও ছবি তুলেছি। বাট হসপিটালে ভিডিও করার নিয়ম ছিল না, আমার কাছে ফোনও রাখিনি, যেহেতু আমার শরীর খুবই খারাপ ছিল। মানে 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 কী বলে, নেতার মতো পড়ে থাকতাম সবসময় বিছানায়। আমি দেখলাম ফোনটা যদি কাছে রাখি, এত পেশেন্ট, এত মাসি এত নার্স, যদি ফোনটা চুরি হয়ে যায়, এই জন্য ফোনটা আমি কাছে রাখিনি। ফোনটা সবসময় বাড়িতে দিয়ে দিতাম। যখন বলতাম যে দুপুর 11টা থেকে বেলা 12টা অবধি আমাকে 1 ঘন্টা দেখার, মানে ফ্যামিলির সাথে দেখার জন্য, টাইম স্পেন্ড করার জন্য একটু টাইম দিত। আর বিকাল 4টে থেকে 5টা অবধি মানে কথা বলার টাইম দিত। তো তখন বলতাম যে আমাকে 1 ঘন্টার জন্য ফোনটা এনে দেবো, আমি একটু যেটুকু মেসেজ যেগুলো রিপ্লাই দেওয়ার কথা আমি রিপ্লাই দিয়ে দেবো। তা তার মধ্যে থেকেও শরীর অবস্থা খুব খারাপ। মানে বিশ্বাস করো, হসপিটালে ভর্তি হওয়া যে কী জন্মের পাপ করেছি, মানে এখন বুঝতে পারলাম। এর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ছোটো মতো, তা অ্যাক্সিডেন্ট করার পর যখন আমি ওই পায়ের জন্য ভর্তি হলাম, 2 দিনের জন্য ছিলাম, 1 রাত্রি ছিলাম, পরের দিনে ছুটি নিয়ে চলে এসেছিলাম। অতটা কষ্ট হয়নি। 1 রাত্রিতে এদিক ওদিক দেখে চলে গেছে। 5টা দিন এই গরমের মধ্যে, বুঝতে পারছো, কোনো এসি নেই। আর এসি না থাকলেও থাকা যায়। আমরা তো এমন আহামরি বড়লোক ঘরে ছিলেন, আমরা যদি নিজে নর্মাল ঘরেও একটা নিচের একটা ঘরে নর্মাল মাটিতেও শুই, নিজের খাটেও না শুই, তাও নিজের বাড়ি। এটাই সবসময় বলে না, অনেক দাদারা বলে বা ভাইরা বলে যে দাদা যাই করো নিজের এলাকায় কাজ করো, কোনোদিন বাইরে যেও না। কারণ নিজের এলাকায় সারাদিন কাজ করবো, নিজের বিছানায় শোবো, এটা একটা আলাদা প্রাপ্তি, মানে একটা মানে আনন্দ। তা সোমবারে ভর্তি হই রাত্রিবেলায়। আমি সোমবারে ভর্তি হওয়ার জন্য যাইনি, এসে আগের দিনও বলেছি, এখনও বলছি। আমি জাস্ট গিয়েছি যে আমি কলকাতা সব ঘোরা হয়ে গেছে, যে কোথায় কত টাকা খরচা হবে। কলকাতায় যেমন বলেছিল তোমার 1 লাখ টাকা লাগবে অপারেশন করতে, 2 চেস্টেই হয়েছে আমার, যেহেতু এখন সিঙ্গেল চেস্টে হলো। তা সিঙ্গেল চেস্টে আমার সাকুরকি ভাই স্বাস্থ্যসাথী কার্ডে কলকাতায় হতো না, আর হলেও 1 লাখ টাকা আমার ক্যাশ লাগতো, আবার স্বাস্থ্যসাথী কার্ডও লাগতো। তো এখানে স্বাস্থ্যসাথী কার্ডে আমার ফোনে মেসেজ এসছে 50,340 টাকা কেটেছে। আর আমার এখান থেকে আমার খরচা হয়েছে 15,000 টাকা, ওষুধ ফষুধ সব দিয়ে 15,000 টাকা খরচা হয়েছে। ঠাকুর কি কমই হয়েছে, কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে কেটেছে, ওটা কাটুক, আমার তো ওটা ঘরের টাকা যাচ্ছে না, ওই জন্য আমি অত গুরুত্ব দিই। তা এবার আমি মঙ্গলবারে আমার বলেছে সকাল সকাল আমার ওটি হয়ে যাবে। তা মঙ্গলবারে যখন ওটি হওয়ার কথা, সকাল থেকে মনে করো কিচ্ছু খাইনি। সকালবেলা উঠে থেকে ওদের নিয়ম, মানে ওটি করলে তোমরাও যেহেতু যদি কেউ ওটি করে থাকে বা কারোর অপারেশন হয়ে থাকে বা কারোর ওয়াইফের যদি বাচ্চা হয়ে থাকে, ওদের নিয়ম হচ্ছে সকালবেলা থেকে জলও যাবে না, খালি পেটে থাকতে হবে। অপারেশন হওয়ার পর নাকি বমি হয়, অপারেশন হওয়ার পর নাকি বমি হয়। তা ওই জন্য আমি সকাল থেকে কিছু খাইনি। আজ পর্যন্ত কোনো দিন এতক্ষণ না খেয়ে থাকিনি। ঠিক আছে, আমার তখন খিদেও পাইনি, এত রকম মেডিসিন চলছিল না। দেখো এই হাতটা ফুলে ঢোল হয়ে গেছে, মানে ওই কী বলে ওটাকে, সূচের মতো কি ঢুকিয়ে রেখেছিল, হাত ফুলেটা প্রতি কন্টিনিউ গাঢ় 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 মাল ইয়ে করছে, স্যালাইন চলছে। তখন আমাকে বেলা 12টার সময়, যখন 12টা কি 2টো বাজে, তখন বললো ম্যাডামরা এখন অপারেশন স্টার্ট করে দিয়েছে, মানে তোমার আগে তোমাকে সবার শেষে করবে। হলো দিয়ে আমি শেষে আমি কোনো খিদেও পাইনি। আমার বাড়ির লোক বলছে তো খিদে পাইনি, তুই এতক্ষণ না তুই একটু বলতে পারতি যে তাড়াতাড়ি করার কথা। কিন্তু ততক্ষণ আমার শরীর শেষ, আমার সেলাইন চলছে, আমার শরীর একদম নেতিয়ে গিয়েছে। সেলাইন চলে শরীর নেতিয়ে যায় না, কিন্তু যে কোনো যারা ফার্স্ট টাইম অপারেশন করেছে বা করবে তারা একটু ভয় পায়। আমিও একটু ভয় পেয়েছি। আমার এর কোনো দিন অপারেশন হয়নি, অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটুখানি গিয়ে একটু ওষুধ ফষুধ দিয়েছি, সেলাইন চলেছে, ঠিক হয়ে গেছে। তো এরকম সেলাইনের জন্য আমি করলাম, সেলাইন করলাম। আমাকে বিকাল 4টে কি 4:30 নাগাদ আমাকে ওটির ওখানে নিয়ে গেল। ওটির ওখানে 2তলায় ওদের ওটি হয়, আমি 3তলায় ছিলাম। তা 2তলায় নিয়ে গেল, 2তলায় নিয়ে গিয়ে বসেছি, বসে দেখছি পেশেন্টদের সব লাইন বলতে কারোর হার্নিয়া, কারোর গল ব্লাডার স্টোন, কারোর কিডনিতে স্টোন, কারোর হচ্ছে ওই মাথায় ফোড়া, এসব হয়েছে। ওরা বেলা 12টা থেকে বসে আছে, তাও ওদের অপারেশন হয়নি। আর আমি বিকাল 4:30টায় গিয়েছি। আমি মনে মনে ভাবছি আমার বাড়িতে আমার বাড়ির লোক বসে আছে, আমাকে 4:30টায় ঢোকালে, এদের লাইনে যদি আমি থাকি, তাহলে আমার অপারেশন হয়ে বেরোতে বেরোতে রাতে 8টা-10টা বেজে যাবে। তাহলে আমার বাড়ির লোক টেনশনে মরে যাবে। ওদের কোনো একটা ডিসিপ্লিন নেই যে আমি একটা বাড়ির লোককে ঢোকালাম, যে আমার অপারেশন স্টার্ট হবে তার আগে বলে দিই যে আপনার ছেলে এত তারিখ, মানে এত মানে এই টাইমটায় আপনার অপারেশন স্টার্ট হবে, তাহলে বাড়ির লোক রিল্যাক্স থাকে। আর ওরা 4:30টায় ঢুকিয়ে যদি 5:30টায় অপারেশন করে, তাহলে বাড়ির লোক 1 ঘন্টা ধরে বাইরে বসে টেনশন করছে যে ছেলেটার অপারেশন হচ্ছে হয়তো, তা কী হলো এতক্ষণ মেসেজ, 8টা 8:30 9টা বেজে যাচ্ছে, এখন অপারেশনের কোনো হচ্ছে না।
তা আমার ঠাকুর কি ভাই 5:30টার মধ্যে ওটি বটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার সাথে যারা ছিল 12টার সময় ঢুকেছে তাদের 8:30 9টায় বার করেছে, শুধু একটা অর্শ এইসব অপারেশন করার জন্য। আমার সাথে কথা বলছিল, বলছে আমাকে 12টায় ঢুকেছে, 8:30টায় বের করেছে। তাহলে আমার বাড়ির লোকের কীরকম টেনশন বলো, তাহলে এটাই তো, এইগুলোই তো খারাপ বলো। দিয়ে বিছানা থেকে যখন আমি একটু ব্যায়াম ফ্যায়াম করি তা আমার শরীরটা একটু ভারী, আমার 5'6" হাইট, আর আমার ওয়েট প্রায় 75 কাছাকাছি। তখন আমি ওটিতে ঢুকলাম, ওটিতে ঢোকার পর আমাকে পুরো মানে উলঙ্গ করে দিল। মানে উলঙ্গ বলতে কি, একটা আমার ওই যেহেতু অপারেশন যদি করে থাকো বা নাও করে থাকো, একটা আমি বলে দিই, একটা ওরা সামনে দিয়ে একটা জামা পরিয়ে দেয়, পেছনে ফিতে বাঁধা থাকে। তা আমাকে যখন প্যান্ট পরে আমি ছিলাম তখন বললো প্যান্টটা খুলে যেতে হবে। আমি প্যান্ট আমি খুলবো না, আমার বুকে অপারেশনের প্যান্টের সাথে সম্পর্ক কি, যে কোনো জিনিস একটা হট করে লজ্জা লাগে, আমার খুব লজ্জা লাগছিল। তা আমি ওখানে গিয়ে আমাকে বলছি প্যান্ট খুলতে হবে, ডাক্তারবাবু বলছে। আমি প্যান্ট তো খুলবো না, আমার তো বুকে অপারেশন হবে। দিয়ে প্যান্টটা ওরা খুলে দিল, খুলে দেওয়ার পর এই আমাকে কথাও বলতে দেয়নি, মুখের মধ্যে এরকম একটা কী দিল, আর আমার হাতে যেহেতু সেলাইন চলছে এখানে একটা ইঞ্জেকশান দিল, আর মুখের মধ্যে একটা কী দিল, অক্সিজেন, আমি হচ্ছি অক্সিজেন। তা আমাকে বলছি নিঃশ্বাস নিয়ে, ওটা বলে আমি শুনতে পাইনি, বাট আমি একটা আন্দাজ আমি শুনছি, নিঃশ্বাস নিয়ে নাক দিয়ে টানছি, কিছুতে আমি অজ্ঞান হচ্ছি না। ওরাও বলছে এরা এতক্ষণ হয়ে গেল অজ্ঞান হচ্ছে না কেন। তাই মনে হচ্ছে আমি নিঃশ্বাস ভালোভাবে টানছি না, মুখ দিয়ে টানি, মুখ দিয়ে টানতে 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 কখন আমি অজ্ঞান হয়ে গেছে, আর ওপরে বিভিন্ন রকম লাইট জ্বলছে। তা আমি ভয় পাইনি, আমার এইসব জিনিসে ভয় একটু কমই, কিন্তু ওই একটা ছিল যেমন ফার্স্ট টাইম ঢুকছি, আদৌ ভালোভাবে সুস্থ হয়ে ফিরবো কি না, ওরা পরিষ্কার। এখন আমি ভয় পাচ্ছি যে আমাকে কেটেছে ঠিকই, যে আমি দেখানো যাবে না, ভবিষ্যতে আমি পরে দেখাবো কেমন হয়েছে আমার বুকের অবস্থা। মুখটা দেখতে খুবই খারাপ লাগছে। তা মুখে এরকম দিল, দেওয়ার পরে মুখে অক্সিজেন দেওয়ার পরে কখন অজ্ঞান হয়ে গেছি, মুখ দিয়ে নাল পড়েছে, চোখগুলো লাল লাল হয়ে গেছে। ঘুমিয়েছিলাম, ঘুমের ঘরে, মানে ঘুম না, স্বপ্নও দেখেছি, মনে এত গভীর ঘুমিয়েছি, কি অজ্ঞান হয়ে গেছি আমি কিছু জানি না। মানে আমি ঢোকার সময় কার কার মুখ দেখেছি, বা মানে মেশিনগুলোর কী নাম সবই আমি মুখস্থ গেছি, যে বাইরে এসে আমি, সবার হয় না যে কিছু দেখলে ইউটিউবে এসে সার্চ করবো যে এই জিনিসটার এটা কী কাজ, আমি ইউটিউবে দেখার জন্য মনে রেখেছিলাম যে এসে আমি ইউটিউবে সার্চ করে দেখবো এই মেশিনে আমার অপারেশন হয়েছে, এই মেশিনটাকে কী বলে, কিন্তু বাইরে সব ভুলে গেছি। মানে কিচ্ছু আমার মাথায় নেই, ভেতরে কী হয়েছে, কখন বার করেছে। দিয়ে আমাকে অপারেশন করার পর আমাকে এ ভাই ওঠ উঠে আমি বলছি আমি কোথায়, সেই কথাটা বলার ক্ষমতাটুকুনি নেই আমার। ওপর পোর্শন থেকে শুরু করে আমি পুরো একদম, মানে আমি পুরো একদম শেষ, আমি একদম মানে আমার বডি ছেড়ে দিয়েছে, আমি কথা বলতে পারছি না, আমি বোবা হয়ে গেলাম নাকি। দিয়ে আমি বললাম যে, আমি বলছি ভালো হয়েছে ঠিক হয়েছে, অপারেশনটা ভালো, ছোটো কেটেছে তো ছোটোকে, এটা বলছি তো কাউকে প্রকাশ করতে পারছি না, আমি বোবা হয়ে গিয়েছি। আমি মন থেকে এটা বলতে চাইছি কিন্তু কেউ শুনতে পাচ্ছে না। হয় না যারা বোবা, তারা কথা বলতে বলতে আটকে যায়, যে ওরা মনের অনেক কথা চেষ্টা করে বলার, কিন্তু কেউ বুঝতে পারে না, সেরকম হয়েছে আমার। তো হলো যে আমাকে বাইরে বেরোনো, যে ওইটা দেখবো, মানে আমি বলছি ওই ইয়েটা দেখবো, মানে আমি দেখলাম তখন, তাও চোখ আবছা, চোখ তো কিছু দেখতে পাচ্ছি, চোখে আবছা, দেখলাম লাল মতো এরকম একটা বড় মতো মাংসের দলা বেরিয়েছে, 22 গ্রাম একটা মাংসের দলা বেরিয়েছে, কী হয়েছে কপালে। তারপর ওখান থেকে ঘরে আসলাম, দিয়ে এবার আমাকে যখন আমার বেডে তুলবে, তা আবার নার্সদের বলছে বা মাসিদের বলছে একটা পেশেন্টকে শোয়াবো, এইতে কোনার বেঞ্চে দিয়েছে। তা কোনার বেঞ্চে আমার কাছে জানলা ছিল, হাওয়া বাতাস খেলার জন্য আমি এই বেঞ্চটা নিয়েছি, এত কোনায় দিয়েছে, তো আমাকে এরকম ধরে তুলে ধপ করে ফেলে দিল। তা আমার মা নাকি দূর থেকে দেখেছে, আর আমার ওয়াইফ নিচে ওষুধ কিনতে গেছিলো, ও দেখেনি। আর আমি আমার মাকে দেখেছি, বাইরের লোককে দেখে আমি কেঁদে ফেলেছি, মানে কাঁদছি কিন্তু কাঁদতে পারছি না। মা বলছে তোর চোখ নাকি লাল ছিল, আর তোর কাঁদতে, তোর কান্না দেখে বাইরে চলে এসেছে, মানে তুই আমাকে দেখে কাঁদছিলি। দিয়ে মানে তখন আমার মধ্যে নেই, আমি কাঁদছি না কী করছি কিছু জানি না। দিয়ে আমাকে এরকম শুয়ে দিয়ে এরকম করে ধাক্কা মেরে সরিয়ে দিল, দিয়ে মানে তিরপলটা বার করে, তিরপল না কী বলে ওটাকে, বার করে নিল। দিয়ে আমি শুয়ে আছি, আমি এরকম করে তাকাচ্ছি, মাকে আপছা দেখছি, কাঁদছি। দিয়ে হলো ওই ভিডিওটা আপলোড করবো আমি তখন কীভাবে শুয়েছিলাম, মানে ওই ভিডিওটা মা আমার তলায় এবার লুকিয়ে করেছে। তো এখন ভিডিওগুলো দেখছি কান্না পেয়ে যাচ্ছে, মানে কি কষ্ট। হসপিটালে ভর্তি হওয়া মানে পাপ করা, সত্যি। আবার এখনও একটা বুকের জন্য হবে 1.5 মাস পর, কিন্তু যা গরম পড়েছে আর এখন আর করবো না, মানে একটু পুজোর আগে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে করবো। খুব কষ্ট, মনে করে একভাবে বুকে অপারেশন হয়েছে, কাজ হতে পারছি না। এখান দিয়ে একটা নালি বার করে, মানে ড্রেন বার করেছিল, তার মানে একটা পাইপ দিয়ে, যাতে ভেতরে বদরক্তগুলো বার করার জন্য। বাঁ হাতে ঘুরছি নাকি আমার মনে হচ্ছে যে ডান দিকে তারটা, যেই ড্রেনটা যাতে খুলে না যায়, এরকম করে ঘুরতে পারছি না, বাঁ দিকে ঘুরতে ডান দিকে ঘুরতে পারছি, ইতো শুয়ে আছে। বা যে উঠার ক্ষমতা নেই। মাসিকে বলছি, মাসিগুলোর ব্যবহার খুব খারাপ,
মানে যে এত ব্যবহার খারাপ। একটা মাসি আমার চেনা জানা ছিল, একটু কথাবার্তা বলছিল, তাও বারবার একটা অচেনা মানুষকে বলা যায় যে আমার কাঁধটা ধরো, আমাকে একটু চাদর ঢাকা দিয়ে দাও। আর খুব মশা, তার মা বলেছিল যে মশা তো এখানে একটু অল আউট জ্বালিয়ে দেবো। তারপরে হসপিটালে নাকি অল আউট জ্বালার নিয়ম নেই। তা তা আমাকে রাত্রিবেলায় খুব মশা কামড়াচ্ছে, তাই মাসিকে বললাম, যখন আমি গেলাম তখন আমাকে চাদর ঢাকা দিয়ে দিল। মানে আমি তো পুরো উলঙ্গ, মানে আমি তখন আমি জানছি আমি উলঙ্গ, আমাকে প্যান্ট পরার মতো ক্ষমতা নেই। আমি একটু যখন একটু ইয়ে হলো, সন্ধ্যে 7টা 7:30 কি বাজে, আমি বললাম যে আমার বাড়ি থেকে একটু নিচে বলো না যে আসতে, আমার প্যান্ট নেই, প্যান্টটা পরিয়ে দেবে। তখন আমার বউ বাড়ি গিয়ে, ওয়াইফ যেটা হয়, ওয়াইফ বাড়ি গিয়ে প্যান্ট নিয়ে এসেছিলো। যেহেতু আমার যেই প্যান্টটা আমি পরে ওখানে খুলে দিল, ভালো প্যান্ট, নতুন প্যান্ট, আমি তো জানি না খুলে ফেলবে, এই প্যান্টটা হারিয়ে গিয়েছে। তাই আমাকে বলছিল পরে এনে দেবো, আমি যে প্যান্ট আনতে হবে না, কারণ হারিয়ে গিয়েছে, কোথা থেকে কী মুজেছে। আর যেই বেডটা শুয়েছি, বেডটায় রক্ত লেগেছিলো যেখানে অপারেশন হয়েছে। তো আমার একটা ঘেন্না লাগছিলো, কিছু করার নেই, অপারেশন করছি। বাড়িতে সাবান বাবান দিয়ে স্নান করে নিয়েছি, আজকে গতকাল এসেছি বাড়িতে। ওদের বেডে শুয়ে আছি, সন্ধ্যেবেলা সেই প্যান্টটা পরিয়ে দিল, তারপর চাদরটা সরিয়ে আমাকে বলে চাদরটা ঢাকা দাও। দিয়ে রাত্রিবেলার দিকে বাথরুমে উঠবো, বাথরুমে ওঠার মতো ক্ষমতা নেই। আর সত্যি কথা, এমন মেডিসিন চলছে, জল ফল খাচ্ছি না, তো বাথরুমও পাচ্ছিল না। মনে করো অপারেশনের পরের দিন বেলা 11টা-12টার সময় বাথরুমে গেছি, বাড়ি থেকে সবাই যখন গিয়েছে। তার বাড়িতে বলছে বাথরুম করিস নি। তা রাত্রিবেলা ভোরবেলা একটা কিছু কথা বলি, মশা কামড়, রাতে গরম লাগছিলো, মনে হয়তো চাদরটা খুলে গিয়েছে। দিয়ে আমার ভোরবেলা 5টার দিকে, আমার ভোরবেলা 4টে কি 2-4টের দিকে আমার খুব মশা কামড়াচ্ছে, মানে ছেঁকে ফেলে দিচ্ছে মশা, আমার বুকে বেশি করে বসছে। আমার হাত দিয়ে নড়ার মতো ক্ষমতা নেই। আমি ও মাসি, মাসি, ও মাসি, কিছুতেই সাড়া দিচ্ছে না। আমি ও মাসি দিয়ে একটা নার্স আসলো, এসে বলছে কী হয়েছে। আমরা একটু মশারিটা, আমাকে একটু ওই মশারি না, সরি, আমাকে একটু চাদরটা ঢাকা দিতে বলো না। ইমা বললো ঠিক আছে, দিয়ে বলে গেল, আর আসলো না। আমি বললাম যে মাসি, আমি যে অনেক জোরে, ও মাসি, জোরে একটু চেঁচিয়েছি। মাসি বলছে, এসে বলছে এইভাবে চাচাবা না, এইভাবে আমাদের একটু ঘুম নেই, আমরা এখানে সারাদিন কাজ করি, একটুখানি একটু ঘুমাবো না, তুই এরকম করে ডেকে আমাদের, এটা কেমন লাগে এগুলো, ঘুমের ঘরে কেউ যদি ডাকে কেমন লাগে। তা সত্যি কথা, আমার খুব মুখ চড়া ছেলে আমি। তাই এই জীবনে প্রথম এই অপারেশনের জন্য, এই বুকে যেহেতু এই পাশে অপারেশন হয়েছে, খুব ব্যথা। তা আমি চুপচাপ মুখের দিকে তাকিয়ে, আমার শুধু মুখের দিকে তাকালাম আমি। তো উনি চুপচাপ অনেকগুলো কথা শোনালো, আমার শুধু মনে মনে ভাবছি, ভগবান, যদি আমি এই অবস্থায় আমি কিছু বলতে পারলাম না, যদি অন্য সময় থাকতাম আমি কী না কি বলতাম। তখন শুধু একটা জিনিস হাসি পেলো, যে আমরা ভাবি না যে গায়ে জোর আছে, বলে না অনেক লোক, রক্ত গরম, মানে তোমার এখন তেজ বেশি। তো ওই জিনিসটা আমার মনে পড়লো, যে এখন আমার ক্ষমতা নেই বলে তুমি আমাকে কথা শুনিয়ে চলে গেলে। তুমি ওখানে ওইটা তোমার একটা কাজ, যে মাসির কাজ কি, যে আমার কেউ কোনো পেশেন্ট বিপদে থাকলে, মশা কামড়ালে, কারো কোনো প্রবলেম হলে, তুমি সেই জায়গায় বিপদে, মানে গায়ে একটু হাত বুলিয়ে দিলে, বা হাত নাও, আমি বসেও চাইনি, আমি বাথরুমেও করে নিজে উঠেছি, কারোকে বাথরুমে ওই কোনো গামলা ধরতে বলিনি, কোনো কৌটো ধরতে বলিনি, বাথরুম করে নিজেরটা নিজেই করেছি। তাও আমার মা খুশি মনে আসার সময় 300 টাকা দিয়ে এসছে, যে তোমরা অনেক ইয়ে করেছো, কিন্তু একটা কাজে লাগেনি আমার। না আমার মুখ ফেলেছে, না আমার গায়ে হাত দিয়েছে, না আমার গায়ে আমার বাড়ি থেকে যতবার গিয়েছে গামছা ভিজিয়ে গা মুছিয়ে দিয়ে এসছে। তার থেকে বড় কথা, আমি সোমবারে চান করে গিয়েছি, কালকে শুক্রবার এসে চান করেছি। চান মানে কিরাম চান, ওই পিঠটা একটু জল দিয়েছি, পাটা জল দিয়েছি, সাবান দিয়ে বললাম জ্বলে দাও, মানে গা হাত চুল কাচ্ছে, আর মাথায় একটু শ্যাম্পু করেছি। এরকম শ্যাম্পু করেছে তো মাথা চুল, এখন তেলও দিইনি, কারণ তেল দেওয়া এখন ঠিক না, যদি মাথা থেকে তেলটা ওখানে চলে যায় বুকে। যে কালকে যখন আসলাম, তখন আমি শুনছি, যেহেতু স্বাস্থ্যসাথী কার্ডে হয়েছে, আমি সত্যি কথাই বলছি, কারণ অনেক লোক বলে স্বাস্থ্যসাথী কার্ড এসে লজ্জায় বলে না যে স্বাস্থ্যসাথী কার্ড করছে মানে নিজের সম্মান চলে যায়। ওরকম সম্মান ফম্মান নিয়েই বাঁচি না, কে কী ভাবলো, কে কী করলো, আমার ওসব দেখে লাভ নেই। আমি নিজের মতো চলি, কে কী ভাবছে ওসব দেখে আমার কোনো দিনই লাভ নেই। আমি কাউকে কোনো লজ্জাও পাই না, আমি যা বলি সামনে বলি, কিছু ভাবলে বাল ছেড়ে গেলো তাতে আমার। দিয়ে এরকম আমাকে স্বাস্থ্যসাথী কার্ডে করলাম, আমি বললাম 15,000 টাকা খরচা দিয়ে 50,000 টাকা কেটেছে, 350 টাকা, 340 টাকা দিয়ে। এরকম আমাকে কালকে বাড়ি আনার সময় এবার ওটিপির জন্য লাইন দিতে হবে। তো আমার বাড়ি থেকে বলছে, মাইতে আগের দিন রাত্রি থেকে আমার ঘুম হয়নি। সত্যি কথা, কোনো দিনই ঘুম হয়নি, মানে এত কষ্ট, চিত হয়ে শুয়ে আছি, পিঠ ঘেমে যাচ্ছে, মানে খুব গরম, পিঠ ঘেমে চুলকাচ্ছে, পিঠ মানে চাদর ভিজে যাচ্ছে। মানে একভাবে একটা মানুষ যদি একভাবে শুয়ে থাকে, তাহলে পিঠটা তো ঘামবেই। আর ফ্যান চলছে, ফ্যানের হাওয়া গরম, 3তলা বিল্ডিং, ওপরে ঘর আছে, তাহলেও রোদের একটা দুটো একটা থেকে একটা গরম, সকালবেলার দিকে গরম লাগে না। আর উঠে বসতে পারছি না, উঠে বসলে সোজা হতে পারছি না, সেলাই টান লাগছে। তা সত্যি কথা, ওগুলো এখন কথা যখন ভাবছি না, চোখে জল চলে আসছে। এরকম
শুয়ে আছি, দিয়ে কালকে বাড়ি আসলাম। এরকম শুয়ে থাকতে থাকতে এরকম সারাদিন শুয়ে থাকার ভালো। কাল থেকে বাড়ি এসে যখন আমাকে ছুটি দেবে তখন আমাকে বলছে সকালবেলায় ছাড়বে না, বিকাল 4টেই ছাড়বে। তা আমাকে বিকাল 5টায় ছেড়েছে। তা সকালবেলায় আমার ওয়াইফরা 3টে সাড়ে 3টেয় গিয়েছে, দিয়ে লাইনে দাঁড়িয়েছে। ওরা আবার মাসিরা বললো একটা কথা, যে ঢুকতে নাকি ঢোকার সময় নাকি আদর করে ঢুকায়, আর বের করার সময় নাকি বের করতে যায় না, বের করতে দেয় না, মানে মানে অনেক ঝামেলা করে তা বার করে। মানে যত ওরা যত রাখবে আমাদের বেডে, তত স্বাস্থ্যাধিকার কার্ড থেকে ওদের পেমেন্ট ঢুকবে, অত ওদের বেডের ভাড়াটা বেশি পাবে। তা বেড ওরা বের করতে চায় না। একটা মানুষকে যতদিন রাখবে তো তত লাভ। যেমন আমাদের ঘরেই অনেক ছেলেপেলে অনেক বয়স্ক লোক নাকি 13 দিন 14 দিন 15 দিন করে রয়েছে। শর্মালা একটা টিউমার হয়েছে, তার জন্য 15-16 দিন। তা আমি আমার বাড়িতে জোর করে আমাকে ছুটি নিয়েছি, দিত না। আমি যদি বাড়ির লোক জোর না করতো ছুটি দিত না। তা ওই মেডিসিন আবার ওখান থেকে মেডিসিন কিনে দিতে, এক একটা মেডিসিনের দাম 700 টাকা করে, এক একটা পিস 700 টাকা করে। আমার টোটাল মেডিসিন ওষুধই লেগেছে 3 থেকে 5,000 টাকা। হয়তো 10,000 টাকা ওখানে ক্যাশ নিয়েছে, আর 5,000 টাকার ওষুধ লেগেছে। আর ওখানে তো এবার বাড়ি থেকে তুমি যদি কলা ফলা নিয়ে যাও, তাহলে ওই কলা খেলে আমার ক্ষতি হয়ে যাবে। আর ওখান থেকে মিষ্টি কলা দিচ্ছে, ওটা খেলে প্রবলেম নেই, ওটা ওদের ওখানে ওষুধ মিশানো কলা, মানে ওগুলো যা বাতেলা বাজ। আর আমি যদি বাড়ি থেকে কলা নিয়ে যাই বা একটু বিস্কুট নিয়ে যাই, ভাত নিয়ে যাই, তাহলে এই ভাত খাওয়ানো যাবে না, এই ভাতে বিষ আছে। মানে মানে যা ওদের কথাবার্তা শুনে আমার মনে হলো। আর ওরা যে কলা দিচ্ছে, পাউরুটি দিচ্ছে। আচ্ছা, সকালবেলা খালি পেটে পাউরুটি কে দেয়? পাউরুটি খেলে আমি জানি, যে কোনো জানে যে পাউরুটি সকালবেলা খালি পেটে খেলে গ্যাস হবে। তা পাউরুটি আমি খেতাম না, মাসিকে দিয়ে দিতাম। সকালবেলা 11টার দিকে আমার বাড়ি থেকে বলতাম, কে কী বলছে বলুক গা, তুমি ভাত নিয়ে আসবা। আর ওয়াইফকে বলতাম ভাত নিয়ে যাও, ভাত একটু আমাকে খাইয়ে দিও। তা ভাত, শুধু ভাত, একটু খিচুড়ি, তেল মানে অল্প তেল দিয়ে মিষ্টি ডাল দিয়ে করে নিয়ে খেতাম। আমাকে অনেক খালি জিজ্ঞেস করতো, কী খাওয়ালো, কী খাওয়ালো, কী খাওয়ালো, কী দিয়ে খাওয়ালো? আমার খাসির মাংস খাওয়ালো। বলছে খাসির মাংস কেন খেলে? আমার খাসির মাংস 3 পিস খাসির মাংস চর্বি বর্বি দিয়ে খেলাম, রাগ করে বলতাম। এবার ওইসব কথা বাদই দিই। আমি সকালবেলা থেকে বিকাল 5টার সময় কালকে বাড়ি এসেছি, 5টা সাড়ে 5টাই বাজে। বাড়ি এসে ওই গেটের ওখান থেকে আমি দৌড়ে বাড়ি এসেছি। মানে আমার বাড়ির লোক চমকে গিয়েছে। মানে ওখান থেকে ওরা ভাবছে যে আমার মা হাঁটতে পারছে না, মানে যেহেতু ওপর নিচ 3তলা 1তলা করেছে। আমার ওয়াইফেরও অবস্থা খুব খারাপ, মানে ওই খুব খেটেছে, রাত্রিরে ছিল ওখানে। মানে হ্যাঁ, ও আবার বলছে ওর মাও ছিল রাত্রিরে। তা সেদিনকে রাতে ওরা ঘুমায়নি। তা আমার মা ওপর নিচ করতে গিয়ে শরীরটা খারাপ, দিয়ে ওরা দুজন ওখানে ছিল, দিয়ে ওপর নিচ ওষুধ ফষুধ নিয়ে এসে আমার ওয়াইফই করেছে। দিয়ে বেরোচ্ছে, দিয়ে ও এখন আমি বাড়ি এসেছি, ও শরীর ছেড়ে দিয়েছে, ও উঠতে পারছে না, মাথা ঘুরছে। ইয়ে কথা, আমি তো মনে মনে ভাবছি যেভাবে ও আমার পেছনে খাটলো, যেভাবে ও আমার পেছনে খাটলো, ভবিষ্যতে আমাদের যদি বাচ্চা কাচ্চা হয়, তাহলে ওর পেছনে আমি ওরকম খাটতে পারবো কি না? সত্যি কথা, 3তলা ওপরতলা ওষুধ নিয়ে আসা, খাইয়ে দেওয়া, চান করে দেওয়া, গামছা ভিজিয়ে মুছিয়ে দেওয়া, আমার বাথরুমে যাওয়া ইয়েটা ধরা, মানে ওই কী বলে, তোমরা ভাবছো অন্য কিছু ধরা, অন্য কিছু নয়। যে আমার যে ড্রেনটা যাচ্ছিলো, ড্রেনের যে পাইপের সাথে একটা বোতল ছিল, যে রক্তটা ওখানে গিয়ে পড়ছিলো, বোতলটা ধরা, দূর থেকে ধরেছিল। পাইপটা যেহেতু একটু বড়ো ছিল, দিয়ে ভেতরে গিয়ে বাথরুম সবগুলো করা, মুখ মুছিয়ে দেওয়া, খাইয়ে দেওয়া, খুব কষ্ট। তা আমি মনে মনে ভাবছিলাম, মনে শুয়ে ভাবছিলাম যে আমি ওর হয়ে করতে পারবো তো? কি কি হ্যাঁ, আমার পায়ে যখন অ্যাক্সিডেন্ট হলো, মনে করিয়ে দিচ্ছে, পায়ে যখন অ্যাক্সিডেন্ট হলো, তা পায়ের সময়ও আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, হসপিটালে গিয়ে খাইয়ে দেওয়া, বাড়িতে চান করানো, চেয়ারে বসিয়ে করা। এগুলো ভোলার নয়, ঠিক আছে? জানি না কে কার বউ কীরকম, কার ওয়াইফ কীরকম, কার বেলা, কিন্তু আমাকে অনেক সাপোর্ট করেছে। অনেক লোক বলে যে এখনকার মেয়েরা ভালো না, এখনকার মেয়েরা টাকা। সত্যি কথা, আমি ওকে কিছু কিনেও দিই না। আমি আজ পর্যন্ত ওকে ভালো কথা, সত্যি কথা বলতে, নাইটও কিনে দিই না, আমি ওকে হাতে টাকাও দিই না। তারপরে যদি ও ভালোবেসে থাকে, বা ও, আমি জানি না কেমন ভালোবাসে না, কিন্তু এইগুলো থেকে বোঝা যায় যে এতটা আমার পেছনে খাটছে, এত ও মানে এদিক ওদিক করে ওপর নিচ করেছে, আমাকে করেছে। আমি জানি না কার কীরকম করে, কিন্তু আমার অনেক লোক বলে যে আমার হয়ে গেছে, আমার করেছে, আমার ওই হয়েছে। যা আছে কপালে আছে, কে কারোর কপাল লিখে দিতে পারে না, ঠিক আছে? আর আমাকে অনেক বন্ধুবান্ধব বলে তোরই এসব হয়, আমাদের তো হয় না, তোর বড় লোকের ছেলে, তোর এইসব রোগ বেশি হচ্ছে। আরে ভাই, বড় লোক গরিব বলে কোনো কথা না। রোগ যদি হয় না, এই যে তোমরা এখন মুখ নাড়ছো, রোগ যদি হয় তোমাদেরও যখন হবে, তোমরাও বুঝবা যে আমি এই কথাটা বলেছিলাম। তোর পায়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে, তোর বুকে এরকম হচ্ছে, তোর বুকে যদি আমাদের এরকম হতো, আমরা টিপে রস বার করে দিতাম। আমরা গরিব মানুষ তো, আমাদের অত ইয়ে হয় না। আরে ভাই, তাহলে আমাদের ওখানে যারা ভর্তি ছিল, কেউ চাষবাস করে, গরিব মানুষ,
কেউ লোকের বাড়িতে জোগালে, রাজমিস্ত্রি জোগালে কাজ করে, মাথায় টিউমার, তাহলে তাদের কেন হচ্ছে? তারাও তো গরিব মানুষ, তারাও তো খেটে খায়। প্রথম কথা কী বলো তো, ওই কেউ কারোর মানে ভালোও দেখতে পারে না, কেউ কারোর খারাপও দেখতে পারে না। মানুষ এই যে এতদিন মানে হসপিটালে ভর্তি হয়েছি, বিশেষ করে আমার বাড়ির লোক ছাড়া কেউ কোনোদিন দেখতে যায়নি। নিজের বন্ধু বলো, নিজের আত্মীয় স্বজন বলো, আর একটা কথা বলি, নিজের বাড়ির লোক ছাড়া কেউ কোনোদিন আপন না, ঠিক আছে? সব হিংসা, মানে শুধু শুনবে ভালো আছে, হ্যাঁ এই আছে, যদি সুরে বাচ্চারা শোনে যে মরে গিয়েছে তাহলে ওদের খুব আনন্দ। আর আমি যাই না, আমি ভেবেছিলাম যে কেউ যেন না আসে, মানে আমার ওসব ভালো লাগে না। মানে কেউ এসে এই একবার যেমন পায়ে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তা পায়ে এই রক্তের দলা হয়েছিল, দিয়ে আমার বাড়ির লোক এসে বলছে এর থেকে পা ভেঙে যাওয়া ভালো ছিল, পায়ে এসব রক্ত রক্ত, এগুলো কোন ধরনের কথা? তাহলে এগুলো তোমার কি মনে হয় যে এটা কি খুশি মনে বলছে নাকি হিংসা করে বলছে? দিয়ে কালকে বাড়ি এসে চান পান করেছি, রাত্রিবেলা একটু ভাত খেলাম, তাই আমি বলেছিলাম সকালবেলার দিকে একটু মাংস এনো, তা মাংস আজকে 500 মাংস। সত্যি কথা এত পরিমাণে মেডিসিন খাচ্ছি না, তা মাংস এত মাংস ভালোবাসি, মাংস খেতে ভালো লাগছে না, মাংস খাওয়ার পর গা পাকাচ্ছে। তা আজকে মাংস খেলাম, দিয়ে মাংস খাওয়ার আগে আমাকে ড্রেসিং করে দিল, আমার ঠাকুমাই ড্রেসিং করে দিল, মানে ওটা আমি নিজেই তুলেছি। তা হট করে কেউ বিশ্বাস করবে না যে শুভ কী করে তুললো। যখন তুলছি ওগুলো ছাল দিয়ে মানে ছাল বেরিয়ে যাচ্ছে, মানে রক্ত বেরিয়ে যাচ্ছে। তারপর এই সময় আমার কোনো বললাম না, আমি আগেও বলেছি আমার ভয় লাগে না, আমি নিজের ইঞ্জেকশন নিজে দিই। আমার এখানে সিলাইন যখন ছিল পায়ে অ্যাক্সিডেন্টের সময়, আমি নিজেই সিলাইন নিজে দিয়েছি। আমার যখন আমি কোনো রকম মেডিসিন নিই, আমি নিজে থেকে নিজে টানি, নিজের ইঞ্জেকশন নিজেই দিই, পদে হোক হাতে হোক নিজেই দিই, এগুলো আমার ভয় লাগে না। এবার তুমি বলো দাদা তুমি এগুলো শিখলা কোথা থেকে? আমার সত্যি কথা আমি শিখিও নি, দিতে পারি। আরে একদিন আমি কাউকে দিতে দেখেছিলাম, ওই দেখে নিজে ট্রাই করতে করতে, সবাই বলে না একবারে তো কেউ শেখে না, দেখতে দেখতে শেখে। তা আমি একদিন দিতে দেখেছিলাম, ওই পর থেকে আমি নিজে দিয়েছি। একদিন একটা ছেলেকে আমার বন্ধুর কাছে রক্ত পরীক্ষা নিতে গেছি, বন্ধুর দাদার কাছে রক্ত পরীক্ষা করতে নিয়ে গেছি, আমি বলেছি দাদা আমি টানবো, তা আমাকে দিয়েছে। আমি নিজে ওই রক্ত টেনেছিলাম, ওই ব্লাড রিপোর্টের। আমি কোনোদিন টানি না, সেদিনকে টেনেছিলাম, পেরেছিলাম। দিয়ে কালকে বাড়ি এসেছি, আজকে খাওয়া দাওয়া করে ওই ড্রেসিং করে চান আবার সেরকম চান তোমরা বললামই তোমাদের চান, ওই পিঠ ভিজানো, পা ভিজানো, ওই কোমর ভিজানো, এইটুকুই দিয়ে, আর পা ফাগুলো একটু সাবান মাখিয়ে দিল। দিয়ে এরপরে ভাত খেয়ে একটু শুলাম। এখনও যে আমাদের ওপরে যে ইয়েটা ছিল, ব্যান্ডেডটা খুলে দিয়েছে। ব্যান্ডেড খোলার পর না খুব অস্বস্তি হচ্ছে, মনে করে সেলাই টান লাগছে, এই যেরকম সোজা হয়ে বসতে পারছি না, মধ্যে সেলাইটা কেটে যাচ্ছে, এরকম মনে হচ্ছে, হয় না? মনে একটা ভুল ধারণা। দিয়ে ঘুমাতেও পারলাম না, মানে ঘুমাচ্ছি কাত হচ্ছি, তোমরাই বলো যে একভাবে চিত হয়ে ঘুম আসে না কোনো দিন, একটুখানি এদিক ওদিক না করলে ঘুম আসে না। দিয়ে কাত হচ্ছি, মনে হচ্ছে সেলাইটা টান লাগছে, আর সেলাইগুলো এরকম উঁচু হয়ে বেরিয়ে রয়েছে। তোমাদের পরে দেখাবো, আমি যখন ভিডিও যদি কোনো দিন কাটার সময় ভিডিও করতে পারি, হসপিটালে কাটতে যাবো 1 সপ্তাহ পর, যদি কাটতে হবে তোমাদের আমি ভিডিও করে দেখাবো, যদি না করতে দেয় কিছু করার নেই। এই হচ্ছে ব্যাপার। আজকে শুলাম, তা ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, মনের কিছু রাগ, কিছু কষ্ট তোমাদেরকে বললাম, আর অনেক কষ্টও পেয়েছি সত্যি কথা। ঠাকুরকে ভগবানের কাছে সবসময় ডাকি যে কেউ যেন কোনোদিন হসপিটালে না যায়, খুব কষ্ট। ঠিক আছে, ভিডিওটা দয়া করে সবাই শুনো। আশা করি, আমি জানি কেউই শুনবে না, এত বড় ভিডিও কারোরই অত সময় নেই যে শুনবে, আমারই এত সময় যে তোমাদেরকে এতগুলো কথা বললাম। তা কি ভিডিওটা যদি এটুকু শোনো বা না শোনো, একটু লাইক করো, একটু শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ শেয়ার করো, এটুকুই প্রার্থনা করছি। আর আমাকে একটু সাপোর্ট করো। থ্যাংক ইউ।